আসসালামু আলাইকুম সবাইকে। নার্সিং প্রফেশনের কতগুলো সমস্যা নিয়ে আলোচনা করবো আজকে। আমি সবসময় কিন্তু ভিডিও দিচ্ছি, কেন ভিডিও দিচ্ছি এটার অনেকগুলো রিজন আছে। বাট আজকে আমরা হচ্ছে এই নার্সিং প্রফেশনের সমস্যাটা নিয়ে আলোচনা করবো। এর পরবর্তী আমি বলবো আমি কেন ভিডিও দিচ্ছি এগুলো। ঠিক আছে, প্রথমে আমরা যারা নার্সিং প্রফেশনের মধ্যে আসছে তারা কিন্তু কেউ আমি এটা শিওর যে বর্তমান প্রজন্ম যেগুলো আসতেছে সেগুলো হচ্ছে কেউ ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রিপারেশন নিচ্ছিল, আবার কেউ হচ্ছে যে মেডিকেলের জন্য প্রিপারেশন নিয়েছিল। কিন্তু ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল কোনো জায়গায় না হওয়ার ফলে তারা কিন্তু কোথায় আসছে, এখানে নার্সিং এর মধ্যে আসছে। শুরুতে আমাদের মধ্যে যে জিনিসটা হয়, আমি নার্সিং এর মধ্যে আসলাম তখন আমার কি মানে এখানে কোনো স্কোপ আছে কিনা, সত্যি কথা বলতে স্কোপ আছে, বাট সাথে সাথে অনেকগুলো প্রবলেমও আছে। তো আজকে আমরা সেই প্রবলেম গুলো নিয়ে আলোচনা করব। তো আমি প্রথমে যে প্রবলেমটা লিখলাম সেটা হচ্ছে বিএসসি ডিপ্লোমা প্রবলেম। ঠিক আছে, তো বিএসসি ডিপ্লোমা প্রবলেমটা কি, এর আগে নার্সিং এর যে কাহিনীটা আছে এটা একটু বলে রাখি। আমাদের নার্সিংটা সাধারণত আমি যতটুকু জানি যে ডিপ্লোমা থেকেই আসছে, ডিপ্লোমা থেকে বিএসসি। তো ডিপ্লোমা যারা আছে তারা কিন্তু তোমার কি করতে হয় না, তোমার সায়েন্স থেকে আসে না, সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসে না। কি বললাম, ডিপ্লোমা যারা আছে তারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসে না, তারা আর্টস কমার্স থেকে কিন্তু ডিপ্লোমাতে আসতে পারে। তো ডিপ্লোমা ঠিক আছে, পড়লো ওরা 4 বছর পড়লো। এর পরবর্তী কি হয়, তোমার 4 বছর না 3 বছর পরে, যতটুকু জানি 3 বছর পর পর ইন্টার্নশিপ করলো, এবং এর পরবর্তী তোমার কি, আমার ইন্টার্ন করলো, ইন্টার্ন করার পর একটা আরএন কার্ড পাবে। আরএন কার্ড পাওয়ার পর তোমার কি করে, আহ, একটা পরীক্ষা হয়, ওটার মধ্যে অ্যাটেন্ড করে। অ্যাটেন্ড করার পর ওখানের মধ্যে আরএন কার্ডটা নিয়ে এর পরবর্তী কি জবের জন্য অ্যাপ্লাই করে। ঠিক আছে, জবের জন্য কি করে অ্যাপ্লাই করে। এখন আমি মনে করলাম যে সরকারি যে বিপিএসসি যে সার্কুলারটা আছে, ওই সার্কুলারটার মধ্যে কিন্তু লিখে থাকে না তুমি কি বিএসসি নাকি ডিপ্লোমা, ওটা কিন্তু লিখে থাকে না। ওখানে কিন্তু বিএসসিও দিতে পারে, ডিপ্লোমাও কিন্তু পরীক্ষা দিতে পারে। তো এখন তোমার বিএসসি এবং ডিপ্লোমা যখন দুজনই পরীক্ষা দিতে পারতেছে, তার মানে হচ্ছে তোমার বিএসসি যদি চান্স পায় তখন তো পাইলো, আর হচ্ছে ডিপ্লোমা চান্স পাইলেও পাইলো। ঠিক আছে, তার মানে বিপিএসসি পরীক্ষার মধ্যে তোমার ওই যে যে পরীক্ষাটা হয় ওই পরীক্ষার মধ্যে তুমি 10ম গ্রেডের চাকরিটা পাওয়ার জন্য তোমার বিএসসি লাগতেছে না, ডিপ্লোমাও লাগতেছে না। ঠিক আছে, কিন্তু প্রবলেম আছে তোমার। প্রবলেম কি, প্রবলেম হচ্ছে আমাদের নার্সিং এর যে পদোন্নতিটা আছে ওটা নিয়ে। ঠিক আছে, তা আমাদের নার্সিং এর পদোন্নতিটা হয় কি নিয়ে, তোমার সিনিয়রিটির উপর ভিত্তি করে, কি মেধার উপর ভিত্তি করে না, মেধার উপর ভিত্তি করে কোনো কিছু হয় না, সিনিয়রিটির উপর ভিত্তি করে তোমার পদোন্নতিটা হয়। তো আমি মনে করলাম যে এই যে তুমি 10ম গ্রেডের চাকরি পাইলা, 10ম গ্রেডের চাকরি পাওয়ার পর আরো অনেক সমস্যা আছে যে আমরা সিনিয়র স্টাফ নার্স পদে 10ম গ্রেডের চাকরিতে পাই। এই 10ম গ্রেডের চাকরিটা পাওয়ার পর তুমি যতই বড় বাহাদুর হও না কেন, তুমি পিএইচডি করলেও তোমার কি 10ম গ্রেডের থেকে যায়, মানে তুমি সিনিয়র স্টাফ নার্স কি পদোন্নতি এরকম একটা আর কি। আহ, যার ফলে এখানের মধ্যে যে পদোন্নতিটা আছে ওইটা হচ্ছে তোমার অ্যাকুরেটলি হয় না। এবং এই জায়গার মধ্যে একটু হচ্ছে কি শুভঙ্করের ফাঁকি থাকে। কিরকম শুভঙ্করের ফাঁকি, ধরো এই জায়গার মধ্যে নার্সিং প্রফেশনটা যেহেতু ডিপ্লোমা থেকে আসছে, তাহলে মেইন মেইন যে জায়গাগুলো আছে, নার্সিং যে মেইন মেইন জায়গাগুলো আছে, ওই মেইন মেইন জায়গাগুলো তোমার কি থাকবে, ডিপ্লোমা থাকবে, বুঝছো? তো এই যে আমরা যারা বাইরে হচ্ছে, আমরা এখন কততম ব্যাচ বাইরে হচ্ছে, 15তম ব্যাচ, চট্টগ্রাম নার্সিং কলেজ থেকে 15তম ব্যাচ, আদার্স যে কলেজগুলো আছে ওগুলো থেকে কিন্তু 14তম ব্যাচ পর্যন্ত কি বের হয়ে গেছে। তাহলে এই যে বিএসসিদের যে 14তম ব্যাচ পর্যন্ত যে পার্সন গুলো আছে, তারা যখন কি পদোন্নতির জন্য অথবা যে কোনো কারণে ওখানে সেক্টরে যাইতেছে, তখন তারা বৈষম্যের শিকার হয়। কিরকম বৈষম্য, তাহলে সেটা দেখো তোমার এই যে মেইন জায়গায় যেহেতু ডিপ্লোমা আছে, ধরো তুমি নর্মালি একটা চিন্তা করো, ধরো আমি কোন একটা জায়গার মধ্যে আছি অথবা আমার কোন একটা বড় ভাই কোন একটা জায়গার মধ্যে আছে, সেটা হচ্ছে বিএসসি। ওই জায়গার মধ্যে ওর একটা ভালো চাকরি হয়েছে, সেজন্য ও চলে যাচ্ছে। ও চাচ্ছে ওই জায়গায় ও আগের যে জায়গা ছিল সেই জায়গার মধ্যে একটা কি আরেকজন এনে রিপ্লেস করুক। এখন তুমি নর্মাল চিন্তা করো, ওই জায়গার মধ্যে বিএসসি থাকলে বিএসসি কে টানবে, ডিপ্লোমা থাকলে ডিপ্লোমাকে টানবে। এখন প্রবলেমটা যেটা হচ্ছে, এই যে সব জায়গার মধ্যে যেহেতু আগে থেকে ডিপ্লোমা, তখন কি করে ডিপ্লোমাদের টানে, বিএসসি দের টানে না। এটা হচ্ছে সবচেয়ে বড় একটা সমস্যা। এখন ওদের একবার যুক্তি আছে, তোমার ডিপ্লোমাদের যুক্তি আছে। ডিপ্লোমাদের যুক্তি কি, ডিপ্লোমাদের যুক্তি হচ্ছে আসলে নার্সিং প্রফেশন আসছে হচ্ছে ডিপ্লোমা থেকে।
যেহেতু নার্সিং প্রফেশনটা কি ওদের থেকে আছে, সেজন্য ওদের একটু বেশি টাকা দরকার। এটা হচ্ছে একদম ভালো একটা কথা এবং ওদের যৌক্তিক একটা কথা। একই সাথে সাথে এটাও কিন্তু চিন্তা করতে হবে, এখন কিন্তু 15তম ব্যাচ পর্যন্ত বের হয়ে গেছে। তুমি দেখো প্রত্যেকবারের মধ্যে যদি 15টা বের হয়, তাহলে আমি ধরে নিলাম 100 যদি হয়, তাহলে চট্টগ্রাম নার্সিং কলেজ থেকে কিন্তু 15 ব্যাচ পর্যন্ত কয়টা তোমার হচ্ছে 1500 বের হলো। সারা বাংলাদেশ থেকে কিন্তু এরকম সরকারি নার্সিং কলেজ থেকে আসতেছে না বিএসসি। তাছাড়া আদার জায়গার মধ্যে বিএসসি নেই, গভর্নমেন্টের মধ্যে কোনো বিএসসি নেই, অবশ্যই আছে। এই যে এইসব জায়গার মধ্যে বিএসসি যে স্টুডেন্ট গুলো আছে, তাদের চাকরি কোথায় যাবে? তাদের চাকরি যে জিনিসটা আছে সেটা কোথায় যাবে? বুঝছো ব্যাপারটা? বুঝছো এবার কোথায় যাবে ওরা? এক, তাহলে এই যে বিএসসি এবং ডিপ্লোমা এই সমস্যাটা আসলে আমার মতে এই যে বিএসসি ডিপ্লোমার সমস্যাটা হচ্ছে তোমার কি না থাকাই উচিত, না থাকাই উচিত। এখন এখানে একটা প্রশ্ন আছে যে তাহলে বিএসসিরা এখানে ইয়ে করে না, আন্দোলন করে এগুলো মাঝখানে দিয়ে আবার হচ্ছে কি হারাই যায় আর কি। এই যে দেখো তুমি ডিপ্লোমা করো কিংবা বিএসসি করো, তুমি কিন্তু 10ম গ্রেডের চাকরি করতে যাও গিয়ে, তাই না? 10ম গ্রেডের চাকরি করতে, এর পরবর্তী তোমার পদোন্নতি হলে এটা এটা পদোন্নতি বলতে ওখানে মানে নার্সিং সুপারভাইজার, নার্সিং সুপারিনটেন্ডেন্ট এগুলোর মধ্যে যায় আর কি। এর পরবর্তী সরকারি কলেজের টিচার এগুলোর মধ্যে যায় আর কি। তো এই যে তুমি কিন্তু ঢোকার সময় কি 10ম গ্রেডের ঢুকতেছো, 10ম গ্রেড নিয়ে তুমি ঢুকতেছো, তাহলে আমার বিএসসিদের যদি 10ম গ্রেড থাকে, ডিপ্লোমাদের যদি 10ম গ্রেড থাকে, মিডওয়াইফারিদের যদি 10ম গ্রেড থাকে, তাহলে একজন সায়েন্স থেকে আরেকজন আর্টস থেকে আরেকজন শুধু মেয়ে ওখানে পড়ার দরকারটাই বা কি? যদি সবাই একই সাথে কি 10ম গ্রেডের পরীক্ষা দিতে হয়, ঠিক আছে? এই মাঝখানে না আমরা ডিভাইড হয়ে গেছি, বিএসসি এবং ডিপ্লোমা আমরা ডিভাইড হয়ে গেছি, ঠিক আছে? এই যে এখানের মধ্যে আমরা যখন ডিফারেন্ট একটা পাথওয়ের মধ্যে যাচ্ছি, তখন আমরা কি করি? ওর বিরুদ্ধে লাগাই, ওর বিরুদ্ধে লাগাই। এবং এটা এমন একটা পর্যায়ের মধ্যে গেছে, নার্সিং এর মধ্যে আমরা প্রফেশনাল বিসিএসটা পাচ্ছি না। সাথে তো তোমার এখানে সার্কুলারের যে অনেক প্রবলেম গুলো আছে। তাহলে আমি যদি বলি বিএসসি ডিপ্লোমা যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে কি, ওরা ডিপ্লোমা চাই, আমি একদম নিরপেক্ষভাবে বলতেছি, ডিপ্লোমারা যেহেতু এই নার্সিং প্রফেশনটা ক্রিয়েট করছে, ওরা অবশ্যই থাকবে, এটা অবশ্যই যৌক্তিক ভাই, এটা অযৌক্তিক কোনো কিছু না। তো বিএসসিরা কি করবে? বিএসসিরা বলতেছে না ভাই, মেধার উপর ভিত্তি করে কি দিতে হবে, তোমার পদোন্নতিটা দিতে হবে, এটা আমি যতটুকু জানি। তো এখানের মধ্যে একটা ক্লাস থাকে, যে ক্লাসের কারণে আমরা আদার যে ফেসিলিটি গুলো আছে ওগুলো আমরা পাই না। আদার কি কি ফেসিলিটি আছে এটা একটু দেখি। আমরা হচ্ছে সার্কুলার প্রবলেম, তোমরা জানো কিনা জানি না, 10ম গ্রেডের আমরা চাকরি পাই। গ্রেড না বুঝলে তোমরা চার্জ দিবা, বাংলাদেশের যে অর্থনৈতিক যে বাজেট হয় না, ওখানের মধ্যে তোমরা চার্জ দিবা। 10ম গ্রেড থেকে আদার যে গ্রেড গুলো আছে এখানের মধ্যে হচ্ছে আমরা সেকেন্ড ক্লাস কর্মচারী বলা হয়। 1 থেকে 9 যেগুলো আছে সেগুলোকে বলা হয় ফার্স্ট ক্লাস, এরকম। তো দেখো আমরা 10ম গ্রেড, এই যে 10ম গ্রেড, এই এটা সার্কুলার আসতো মানে কি 2 থেকে 3 বছর পর পর আমরা সার্কুলার পাই। তুমি বুঝতেছো ব্যাপারটা? মানে তুমি 4 বছর নার্সিং কমপ্লিট করলা, ইন্টার্নশিপ করলাম, আরএন কার্ড পাইলা, এর পরবর্তী বিপিএসসির জন্য অর্থাৎ নিয়োগ যে পরীক্ষা আসবে ওইটার জন্য তোমার থেকে 2 থেকে 3 বছর হয়তো ওয়েট করতে পারে। এমন হতে পারে যে তোমার কি ওই 2 থেকে 3 বছরের মধ্যে তুমি তো বের হলা, সাথে তোমার আদার্স যে পাইয়াগুলো আছে, যেগুলো সরকারি চাকরি এখনো পাইনি, ওগুলো কিন্তু ওখানে আবেদন করতে পারবে। তো এই যে 2 থেকে 3 বছর পর পর যে সার্কুলারটা আসতেছে, এই সার্কুলারের মধ্যে তুমি দিবা, তোমার বড় ভাই দিবে, তোমার ছোট ভাই দিবে। এই যে সার্কুলারের যে প্রবলেম হচ্ছে সেটা, এটা কিন্তু প্রত্যেক বছর হয় না, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম, বুঝছো? তো এই যে সার্কুলারের প্রবলেমটা যদি সলভ হয়, তাহলে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় কিন্তু কি তোমার নার্সের মানে গাটুতিটা আগের চেয়ে একটু হলেও কমবে, ঠিক আছে? আগের চেয়ে একটু হলেও কমবে। তাহলে সার্কুলারের প্রবলেম কি 2 থেকে 3 বছর পর পর সার্কুলার দেয়, এমনও হতে পারে যে কখন দিচ্ছে তুমি জানো না, এরকম হতে পারে। এবার হচ্ছে পদোন্নতি, অলরেডি বলে দিছি পদোন্নতি কিরকম হয়, সিনিয়রিটির উপর ভিত্তি করে পদোন্নতি। আমি এটা বুঝি না ভাই, সিনিয়রিটির উপর ভিত্তি করে হচ্ছে যে পদোন্নতি কেমনে হয়, ঠিক আছে? সেজন্য থাকবে যে তোমরা নার্সিং এর যে বড় বড় যে সব পদ, আমি কয়েকটা নাম বলি। চট্টগ্রাম মেডিকেল কলেজের, যদিও ভিডিওগুলো আমি পাবলিক গ্রুপে প্রাইভেট গ্রুপে দেবো। চট্টগ্রাম নার্সিং কলেজে তুমি মেন পদে দেখো তো, নার্সিং সুপারিনটেন্ডেন্ট, নার্সিং সুপারভাইজার যেগুলো আছে সেগুলো দেখো তো তুমি, দেখো না তুমি এখানের মধ্যে বর্তমান যুগ চলতেছে এআই এর যুগ, প্রেজেন্টেশনের যুগ, এআই এর মধ্যে তোমার ল্যাপটপ কম্পিউটার এগুলো হচ্ছে টিপতে জানতে হয়। কে জানো আমার একটু বলিও তো।
জানে কেউ? জানে? ওইসব জায়গার মধ্যে যোগ্য লোক কেন বসতেছে না? ওরা যে যোগ্য নয় তা নয়, বাট আমি বোঝাতে চাচ্ছি যে এখানে আরো আপডেট পার্সন কেন বসতেছে না আমাদের নার্সিং সেক্টরের পদোন্নতি কই। এটা হচ্ছে যে আরেকটা প্রবলেম। এই যে পদোন্নতির যে জিনিসটা আছে ওই জিনিসটা আমরা পাই না। আমরা পাই কিরকম? আমরা হচ্ছে কয়েকটা নাম বলি আমি এখানের মধ্যে: নার্সিং সুপারিনটেন্ডেন্ট, নার্সিং সুপারভাইজার, এর পরবর্তী কি সরকারি নার্সিং কলেজের টিচার। এগুলো কেমনে হয়? নার্সিং সুপারিনটেন্ডেন্টের কথা বলি, নার্সিং সুপারভাইজারের কথা বলি। তোমার রাজনৈতিক পাওয়ার লাগবে এক। দ্বিতীয় কথা হচ্ছে তুমি বিপিএসসি যে পরীক্ষা দিছে না, বিপিএসসি পরীক্ষা তুমি সরকারি নার্স হিসাবে হইলা, মনে করলাম যে এর পরবর্তী ক্লিনিক্যাল প্র্যাকটিসের মধ্যে থাকবা, মানে তুমি হাসপাতাল একটার সাথে সরকারি হাসপাতাল একটার মধ্যে থাকবে 4 থেকে 5 বছর পর্যন্ত। এর পরবর্তী যদি তুমি টাকা টাকা খাওয়া যাবে তখন তুমি নার্সিং সুপারভাইজার, এরপর তুমি নার্সিং সুপারিনটেন্ডেন্ট, ঠিক আছে? অথবা তুমি সরকারি নার্সিং কলেজের টিচার কেমন হবে? ওই যে ওখানে বিপিএসসি পরীক্ষা দিলা, তুমি হচ্ছে টিকলা সরকারি নার্সিং স্টাফ, সিনিয়র স্টাফ নার্স, 2 থেকে 3 বছর পর্যন্ত তুমি চাকরি করলা। এর পরবর্তী তোমাকে কি টিচার হিসেবে নিয়োগ দিচ্ছে, তাও কি টাকা পয়সা খাওয়ায়। কথা হচ্ছে কেন এটা হবে? কেন এটা হবে? এখানে নিয়োগ কই? সরকারি নার্সিং কলেজের মধ্যে যে বারবার ইয়া হয় তোমার এ, পরীক্ষা না দিয়ে যে টিচার গুলো কতগুলো নিয়োগ নেই, এটা কেমনে, এটা কেন হয় আমার একটু বুঝাই দাও। তার মানে তুমি একটা জিনিস খেয়াল করতেছো, আমাদেরকে পড়াচ্ছে কারা? স্বাভাবিকভাবে তুমি চিন্তা করো, স্বাভাবিকভাবে আমাদেরকে পড়াচ্ছে কারা? তুমি সায়েন্স থেকে পড়া আসো নাই? তুমি নিউটনীয় বলবিদ্যা পড়ো নাই? তুমি ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন পড়ো নাই? পড়ো নাই তুমি? তুমি রসায়ন পড়ো নাই? তো তুমি এখানের মধ্যে সেগুলো কি করতেছো? ক্লাসের যে বাজে অবস্থা, এটা বুঝতেছো তুমি ব্যাপারটা? ক্লাসের যে অবস্থা প্রত্যেকটা নার্সিং কলেজে, সেটা বাংলাদেশের প্রত্যেকটা নার্সিং কলেজের মধ্যে আমি বুকে হাত রেখে বলতে পারবো সেটা সরকারি নার্সিং কলেজের মধ্যে। তাহলে এখানের মধ্যে পদোন্নতি কই? যেসব স্টুডেন্টরা কিংবা মেধার উপর ভিত্তি করে এখানে নিয়োগ প্রক্রিয়া নাই কেন? নিয়োগ প্রক্রিয়াটা কই আমার বোঝাই দাও। প্রত্যেক জায়গায় যেমন তোমার প্রাইমারি স্কুলের শিক্ষক নিয়োগ নিয়োগ যখন হয় তখন নিয়োগ প্রক্রিয়া থাকে তোমার। সরকারি কলেজ বলো, তোমার হচ্ছে এমনি বেসরকারি কলেজ বলো, সব জায়গায় হচ্ছে নিয়োগ প্রক্রিয়া থাকে। আমাদের নার্সিং এর মধ্যে নিয়োগ প্রক্রিয়াই নাই। এখানে সব টাকা পয়সা লেনদেন। কেন রে ভাই? কেন? একটা একটা নর্মাল একটা কথা চিন্তা করো তুমি, আমাদের নার্সিং সেক্টরটার মধ্যে যদি আমরা টিচারটাই ভালোভাবে না পাই, যদি নার্সিং সুপারিনটেন্ডেন্ট থেকে এগুলো যদি ভালো ভালো জায়গায় যদি জ্ঞানী লোকজন না বসে, তাহলে আমার একটু বুঝাই দাও তো তোমার এখানে মানে তুমি কোন জায়গায় হচ্ছে এখানে উন্নতি পাবো, আমার একটু বলে দাও। ভাবা তুমি আসলে উন্নতি করতে পারবা। এরপর আছে প্রফেশনাল বিসিএস। যে প্রফেশনাল বিসিএস জিনিসটা হচ্ছে কি, এটা একটু বলি। আমাদের আমাদের বিসিএস দুইভাবে দেওয়া যায়, একটা হচ্ছে টেকনিক্যাল বলেন আর একটা জেনারেল বলে। আমরা জেনারেলটা দিতে পারবো। জেনারেলের মধ্যে অনেক কিছু আছে, তোমার হচ্ছে যে তুমি পুলিশ ক্যাডার হতে পারবে, এই সে আমি যদি আর অনেক কিছু আছে, একটু এগুলো নিয়ে স্টাডি করিও তোমরা। এর পরবর্তী কি আছে তাইলে, একটা টেকনিক্যাল ক্যাডার আছে। টেকনিক্যাল ক্যাডার কি, যেমন তোমার ইঞ্জিনিয়ারিং যারা পড়ে তারা কিন্তু ওদের জন্য আলাদা, ওরা ইঞ্জিনিয়ার দিয়ে ওরা মানে এভাবে হতে পারবে, ওরা দেশের পলিসি মেক করার জন্য ওরা কিন্তু কাজ করতে পারবে। কৃষি নিয়ে যারা করে ওরাও কিন্তু কি তোমার কি ওগুলো নিয়ে কথা বলতে পারে, মানে কৃষি রিলেটেড ওদের কি আলাদা বিসিএস দেওয়ার জন্য ওদের আছে। ডক্টরদের কিন্তু কিন্তু আছে, আমি ডক্টরদের সাথে লাগতেছি না ভাই, ওরা আমাদের থেকে অনেক অনেক উপরে, এটা আমি ওদেরকে আমি শ্রদ্ধা করি। ডেন্টিস্টদের জন্য আছে, ওদের কিন্তু প্রফেশনাল বিসিএস আছে। তাহলে আমার নার্সিং এর জন্য কোনো প্রফেশনাল বিসিএস নেই। প্রফেশনাল বিসিএস যদি থাকতো আমরা পলিসি মেক করতে পারতাম। মানে হচ্ছে একটা কেমনে চলে নার্সিং, এগুলো কেমনে চলে, এগুলোর জন্য ঘাটবা তোমরা সবাই। আমরা এই যে নতুন প্রজন্ম যারা আসছে তারা যদি এগুলো দিয়ে না ঘাটি, তাহলে দেখবে নার্সিং প্রফেশনটা অনেক আগে মানে ধ্বংস তো করতেছে, আরো করবে। ভাববা তোমরা হচ্ছে সংবিধান ভাববা, সংবিধান বলতে এখন সালাউদ্দিনের কথা মনে পড়ে। দেখো সংবিধান, সংবিধানের মধ্যে একটা জিনিস কেমনে চলে, মন্ত্রণালয় কেমনে চলে, মন্ত্রণালয়ের অধীনে কি কি থাকে, ঠিক আছে? আমাদেরটা কোন মন্ত্রণালয়ের অধীনের মধ্যে আছে, এবং এই মন্ত্রণালয়ের অধীনের মধ্যে কারা কারা এসব জিনিস পরিচালনা করে, ওখানে কারা কারা পলিসি মেক করে, ওখানে কি ডক্টররা থাকে নাকি নার্সরা থাকে, এই জিনিসগুলো একটু ঘাটবা, বুঝছো? এই যে মন্ত্রণালয় যারা চালায়, এখানের মধ্যে একটা নার্স, কথা হতো কোনো নার্স নাই কেন? আমাদের আমাদের দেশে কি মানে কি নার্সিং প্রফেশনটাকে এতই ইয়াদের এখানের মধ্যে কোনো একটা মন্ত্রণালয় চালানোর জন্য কোনো একটা ব্যক্তি নেই কেন নাই? তাহলে ভাই এখন সমস্যাটা কি হলো, মন্ত্রণালয় থেকে কোনো জিনিস আসে না, ঠিক আছে? মন্ত্রণালয় থেকে কোনো একটা জিনিস যখন তুমি পলিসি যখন মেক করতে পারবে না, তখন তোমাদের যে কেউ দমায় রাখতে পারবে। দেখুন আমাদের কি করা উচিত, দেখো আমাদের প্রথমে হচ্ছে যে এই যে বাল্য সমস্যা, এটা এই যে এই সমস্যাটা কি আমার কি সলভ করা উচিত, কি বিএসসি ডিপ্লোমা। বাংলাদেশে হয় বিএসসি থাকবে, না হলে হয়তো ডিপ্লোমা, সোজা একটাই কথা, ঠিক আছে? তাহলে বিএসসি
কেন বলতেছেন? কারণ হচ্ছে তুমি বিএসসি পড়ো কিংবা ডিপ্লোমা পড়ো, দিন শেষে তো তুমি তো দশম গ্রেডের চাকরি করতেছো, তাহলে তুমি বিএসসি পড়ে লাভ কি? ঠিক আছে, তার মানে তুমি তাহলে হয় বিএসসি না হলে কি ডিপ্লোমা থাকুক, বিএসসি অথবা ডিপ্লোমা অফ থাকলে কি এর পরবর্তী যা হওয়ার হবে। ঠিক আছে, একটা যদি প্রফেশন থাকে, মানে নিজেদের মধ্যে যদি দ্বন্দ্ব না থাকে, তখন কিন্তু আমরা এই যে জিনিসগুলো আছে সেগুলো আমরা আদায় করতে পারবো। তাহলে একটা একটা ভাবে বলছি, ধরো আমি মনে করলাম যে বাংলাদেশের মধ্যে ডিপ্লোমা এবং বিএসসি কি বন্ধ, যে কোনো একটা বন্ধ, তাহলে ওরা সবাই কিন্তু এক, এখন কিন্তু ওরা ডিভাইড, বুঝছো? এখানে দেখবো যে ডিপ্লোমাদের মধ্যে 2 থেকে 3টা গ্রুপ, বিএসসিদের মধ্যে 2 থেকে 3টা গ্রুপ, বুঝছো? তাহলে এইসব গ্রুপে মারামারি দিতে আমরা হচ্ছে ওখানে হচ্ছে মেইন জায়গায় যাইতে পারি না। তাহলে এদের মধ্যে যে কোনো একটা মনে করো অফ হলো, তাহলে কি হলো? ডিপ্লোমা হলো অথবা বিএসসি হলো, যে কোনো একটা হলো, আমি যে কোনো একটাকে বলতেছি। ঠিক আছে, যে কোনো একটা আসছে আর একটা অফ, তাহলে ওরা কি করলো? ওরা সার্কুলারের জন্য আবেদন কি করলো? আন্দোলন শুরু করে দিল, না আমাদের সার্কুলার দিতেই হবে, এত দিনের মধ্যে দিতে হবে। তোমরা কি জানো প্রাইমারি হেলথ কেয়ার সেক্টর, সেকেন্ডারি হেলথ কেয়ার সেক্টর এবং টারশিয়ারি যে হেলথ কেয়ার সেক্টর গুলো আছে, ওখানের মধ্যে প্রাইমারি হেলথ কেয়ার সেক্টরের মধ্যে অসংখ্য নার্স নিয়োগ দেওয়া যায়, কিন্তু বাংলাদেশের সিস্টেমের মধ্যে এগুলো কি কথা বলতে জানে না ভাই, আমরা সিস্টেমই বুঝি না। আমি আমি যে সবকিছু বুঝি তাও না ভাই, আমার কথা হচ্ছে আমরা এগুলো স্টাডি করি না। প্রাইমারি হেলথ কেয়ার সেক্টরের মধ্যে কেন হচ্ছে বিভিন্ন জায়গার মধ্যে তুমি নার্স বসাতে পারতেছো না? এটা হচ্ছে এখন সময়ের দাবি। ঠিক আছে, আমি হেলথ কেয়ার সেক্টর কি এগুলো একটু বলি, কারণ কঠিন কথাবার্তা হয়ে গেলে আবার হচ্ছে বোঝা যাবে না। ওই যে গ্রামে গঞ্জে কমিউনিটি হেলথ ক্লিনিক আছে না, ওই জায়গার মধ্যে নার্স বসাতে পারে? কোনো কিন্তু নার্স বসে না। ঠিক আছে, আর এরকম আরো অনেক জায়গা আছে তোমার যেখানে মধ্যে আমরা পোস্টিংটা ক্রিয়েট করতে পারি। সেকেন্ডারি হেলথ কেয়ার সেক্টরের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে কিন্তু তুমি কি এগুলো করতে পারো, তুমি নার্সকে নিয়োগ দিতে পারো। ঠিক আছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে ওখানে হচ্ছে তোমার কম কম নার্স টিকবে, ওখানে বেশি নার্স নিয়োগ দিতে পারে। ঠিক আছে, এর পরবর্তী আবার কি তাহলে টারশিয়ারির মধ্যে তো অলরেডি আছে। ভাই দেখো তুমি সরকারি নার্সিং হসপিটালের মধ্যে আসলে 20 জনকে অথবা 25 জনকে, এবং কি একটা ওয়ার্ডের মধ্যে হচ্ছে নার্স থাকে ধরো 7 থেকে 10 জন অথবা 5 থেকে 10 জন, রোগী থাকে তোমার 200-300 জন। এই একটা মানুষের পক্ষে সম্ভব? তুমি আমার বলো সম্ভব এতগুলো মানুষকে কেয়ার দেওয়া? তো আমার মাথা কতক্ষণ ঠান্ডা রাখতে পারে? আমি 2টাকে ভালোভাবে কথা বলবো, 3টাকে ভালো বলবো, 4টাকে তো আমার মাথা এমনি গরম হয়ে যাবে, তারপর হচ্ছে ওদের যে ব্যবহার। ঠিক আছে, আমাদের ব্যবহার খারাপ আমি মানে নিচ্ছি, কিন্তু এটা তো সিচুয়েশন আছে, কেন খারাপ হচ্ছে আমাদেরটা, কেন খারাপ হচ্ছে? ভাই একজন সর্বোচ্চ একজনের সাথে কথা বলতে পারে, একজন সর্বোচ্চ 2 জন, সর্বোচ্চ 3 জন, কিন্তু আমার থেকে 20 থেকে 30 জন পর্যন্ত অভিজ্ঞতা হচ্ছে, সেজন্য আমি 10 জন পর্যন্ত আমার মাথাটা ঠিক থাকে, 20 জনের পর আমি মেজাজ খারাপ হলে আমার গালি দেওয়া শুরু করি। এটা তো একটা রিজন আছে। এই যে এখানে নার্সের যে ভ্যাকেন্সি, এটা কই, এটা কে ফিল আপ করবে? সে বিষয় নিয়ে কথা বলতে হবে, এবং আমাদের আমাদের যে প্রজন্ম আছে এগুলো থেকে এগুলো নিয়ে ঘাটতে হবে, এগুলো বুঝতে হবে। আমরা যদি বুঝি, আমরা যদি এসব বিষয় নিয়ে হচ্ছে দেখি আমাদের হ্যান্ডটা রেজ করি, তখন হয়তো এই জিনিসগুলো প্রবলেমটা সলভ হতে পারে। এবার আসি এই সার্কুলারের যে প্রবলেম, তাহলে এখানে যদি আমরা কি এক হয়ে যেতে পারি, এর পরবর্তী সার্কুলারের যে প্রবলেমটা আছে ওই প্রবলেমটা আমরা সলভ করতে পারবো। আমরা যদি নার্সরা যদি বলি যে আমরা কর্মবিরতিতে যাব, আমরা কর্মবিরতিতে যাব, প্রথম আন্দোলন করবো, এর পরবর্তী কর্মবিরতিতে যাব, বুঝছো? বাংলাদেশের প্রত্যেকটা জায়গার মধ্যে সরকার কি, সরকার হচ্ছে যে তোমার কি, সরকার যদি তোমার যদি কোনো ক্ষতি না করো তখন কিন্তু সরকার জানে না। তুমি আন্দোলন করলা, একদিন করলা, 2 দিন করলা, মানতেছে না, তোমরা ডিরেক্ট অ্যাকশনে গিয়ে দিলা, কর্মবিরতি দিয়ে দিলাম। এই যে কর্মবিরতি দেওয়ার পর তোমার চট্টগ্রাম নার্সিং কলেজ থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজের মধ্যে মানুষ পড়তেছে, ঢাকা মেডিকেল কলেজের মধ্যে কি নার্স মানুষ মরতেছে, এর পরবর্তী বিভিন্ন জায়গায় মানুষ মরতেছে। আমি বলতেছি না মানুষ মারা যাওয়ার জন্য আমরা এগুলো করতেছি, বাট আমাদেরকে যদি এই দাবিগুলো যদি মেনে না নেওয়া হয়, সরকারকে আমাদেরকে আমাদের প্রয়োজনীয়তা বোঝাতে হবে। আমরা যদি কোনোভাবে যদি নার্সরা যদি প্রত্যেকটা জায়গা থেকে যদি আমরা কর্মবিরতি দিই, তাহলে আমাদেরকে এই যে সার্কুলার দিতে পারবে। যে কোনো জিনিস ভাই এভাবে এভাবেই করে, এভাবেই করতে হয়, তোমার এখানে হার্ড লাইনের মধ্যে যাইতে হবে। এখন এখানে একটা প্রবলেম আছে কি জানো, কতগুলো হচ্ছে যে মানে নেতা কেতা থাকে নার্সিং এর, কতগুলো ওই যে মেইন সেক্টরে বলছি না, আমি কিন্তু নাম বলতেছি না, কিছু কিছু জায়গায় আবার নাম এসে যাচ্ছে। এই যে তোমার আন্দোলনটা হয়, বুঝছো? আন্দোলনটা হয় একদম সেন্ট্রাল পর্যন্ত। কি আমি যদি এটা বাংলাদেশ ধরি, ধরো এটা যদি বাংলাদেশ ধরি, এই যে এখান থেকে আন্দোলনটা এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, বাংলাদেশ সব জায়গা থেকে সেন্ট্রাল পর্যন্ত তোমার কি আন্দোলনটা চলে গেল, তখন কি করে জানো? তখন এই যে মেইন মেইন জায়গায় যে নেতা কেতাগুলো আছে এগুলোকে একটু ডাক দে, কি এই যে এখানকে এগুলোকে ডাক দে, এগুলোকে ডাক দিই না, তোমরা একটু মন্ত্রণালয়ে আসো, তোমরা একটু ইয়ে করো। মন্ত্রণালয় দেয় কি হয়? মন্ত্রণালয়, মন্ত্রণালয়, আমার হচ্ছে মাথা গরম হয়ে যাচ্ছে, সেজন্য কথা জড়া যাচ্ছে। এই যে দেখো, মন্ত্রণালয়ের মধ্যে যাওয়ার পর ওদের কি করে দেয়,
বলতেছে তুমি একটা ক্ষমতা পাবে, কি ক্ষমতা? ট্রান্সফারের ক্ষমতা। আরেকজনকে বলে দিলে তুমি এত টাকা নাও, তুমি এত টাকা নাও, সব কি হয়ে গেছে তোমার, সব বিক্রি হয়ে গেছে। এতগুলো মানুষ যে এতদিন পর্যন্ত কি করে তোমার কষ্ট করে এই আন্দোলনে এতটুকু পর্যন্ত আসছে, তাদের কোনো খোঁজ খবর নাই। ওরা গিয়ে কি মেন মেন নেতা কেতা কি করে করছে এখানের মধ্যে, তোমার বিভিন্ন ধরনের কি টাকা, কেউ টাকা খাইছে কিংবা কেউ, যদি এরকম হয় তাহলে তুমি কি ইয়ে করতে পারবা সেন্ট্রাল পর্যন্ত? এর পরবর্তী যখন মন্ত্রণালয়ের ওখানে গেল তখন হয়তো ওরা কি হয়ে গেলো, টাকা টাকা পয়সা খাইয়ে এর পরবর্তী কি সবকিছু একদম শেষ হয়ে গেল। তো তুমি আমারে বলো তো, এই যে এতগুলো মানুষ যে এখানের মধ্যে আন্দোলন করে গেল, এই যে এই কয়েকটা পার্সেন্ট না গুটি কয়েকটা পার্সেন্ট হচ্ছে যে ওরা লাভবান হলো, তাই না? তাহলে এখন কি করা উচিত? এখানে হচ্ছে স্টুডেন্টের সবচেয়ে বেশি বড় ভূমিকা রাখা দরকার, বুঝছো? আমি ফার্স্ট ইয়ারে যখন ছিলাম, আমি এখন থার্ড ইয়ারে, আমি যখন ফার্স্ট ইয়ার মধ্যে ছিলাম মানে এরকম একটা আন্দোলন দেখছিলাম। এই যে আন্দোলন দেখার পরে এই কাহিনীগুলো আমরা দেখছি, তাহলে এখন যদি কোনো কারণে এরকম আর একবার যদি আন্দোলন হয়, আমাদের কি করা উচিত জানো? মন্ত্রণালয়তে এর মধ্যে শুধুমাত্র নেতা কেতা তবে তা না, স্টুডেন্টরাও যাইতে হবে, স্টুডেন্টরা যাইতে হবে। স্টুডেন্টরা যাওয়ার পর ওখানে যত ধরনের দাবি আছে, যতক্ষণ পর্যন্ত এগুলো হচ্ছে যে আমাদের কি হচ্ছে না, অ্যাপ্লাই হচ্ছে না, যতক্ষণ পর্যন্ত হচ্ছে না ততক্ষণ পর্যন্ত হচ্ছে যে আমরা কর্মবিরতি থেকে সরে আসবো না, এভাবে বলতে হবে। এখানে আরেকটা জিনিস বলে রাখি, কি করে জানো, এখানে শুট করা হচ্ছে দুই একজনকে এখানে মেইন পদের মধ্যে বসায়, দুই তিন দিন পর হচ্ছে যে কি এগুলোকে কি বাদ করে দেয়, বুঝছো? গ্যাজেট আকারে একটা জিনিস প্রকাশ করতে হবে। গ্যাজেট আকারে যদি প্রকাশ না করে তাহলে কি 2 দিন পরে কি আবার তোমার বাইর করে দেবে। এখন তাহলে উপায় কি? উপায় হচ্ছে আমরা যদি এরকম কোনো আন্দোলন হয় তখন গুটি কয়েকজনের সাথে আমরা কি কানেক্টেড থাকবো, আমরা পুরো একটা বাংলাদেশের মধ্যে কানেক্টেড থাকবো। এবং সাথে সাথে যদি কেউ এখানের মধ্যে বিক্রি হয়ে যায়, এরপরও কি আমরা আমাদের আন্দোলনটা কি থামায় রাখবো না, আমরা আমাদের আন্দোলনটা চালাই যাবো। এবং আমরা যে এই যে ততদিন পর্যন্ত একটা গ্যাজেট আকারে আমাদের কেউ নার্সিং এর কেউ কেউ ওখানে বসাচ্ছে, ততদিন পর্যন্ত কি আমরা সরব না। কারণ দুই এক মাস পর হচ্ছে তো ওকে যখন বের করে দিবে তখন তোমার করার কোনো কিছু থাকবে না, গ্যাজেট আকারে প্রকাশ করতে হবে। এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। তখন কি আমাদের সার্কুলার কি, মানে মোট কথা আমরা যখন আন্দোলন একটা করবো তখন হচ্ছে যে কি, যে সার্কুলারের যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা সলভ হয়ে যেতে পারে বলে আমি মনে করি। পদোন্নতির ব্যাপারটাও ঠিক সেম। এই যে তুমি এইসব বিষয় করো, যে এখানের মধ্যে তুমি এই সেন্ট্রালের মধ্যে যদি তুমি প্রফেশনাল এই বিসিএস টা আনতে পারো। প্রফেশনাল বিসিএস মানে কি, আমাদের নার্সিং যে ফ্যাকাল্টি আছে, ওই নার্সিং ফ্যাকাল্টি, মনে হয় নার্সিং ফ্যাকাল্টি নাই, মনে হয় যায় না। এই যে জাস্ট এর মধ্যে একটা আছে যতটুকু জানি, বাকি জায়গার মধ্যে আমি আছে কিনা জানি না। এই যে নার্সরা, নার্সের যে ডিপার্টমেন্ট আছে ওটা ওটা ডক্টরটা চালাবে, ঠিক আছে? এগুলো নিয়ে আমাদের ডক্টরদের নিয়ে আমাদের বাড়ি কোনো প্যারা নেই। ওরা হচ্ছে যে অনেক পড়ালেখা করে, আমি অলরেডি ফার্মাকোলজি যেগুলো পড়াচ্ছি এগুলো পরে আমি ওদেরকে মানে সেলো জানা দিতে পারি। ওরা এত বড় লাগে কেমনে করে ভাই? ওরা ওদেরকে ভাই মন থেকে হচ্ছে দেখো, ওদের সাথে আমাদের কোনো টেনশন নেই। আমাদের টেনশন কি, আমাদের টেনশন হচ্ছে আমরা আমাদের অধিকার এই যে এই জায়গার মধ্যে দিচ্ছি, যে জিনিসটা ওটা আমরা পাই না। আমার কথা হচ্ছে আমরা যদি প্রফেশনাল বিসিএসটা পাই তখন একটা পদোন্নতির একটা ধাপ থাকবে। প্রফেশনাল বিসিএস যেটা আছে, বিসিএস পরীক্ষার মাধ্যমে সবাই অ্যাটেন্ড করবে, সবাই কি তাদের নিজেদের মতো পড়ালেখা যে করবে সে চান্স পাবে, না পাইলে এর পরবর্তী আস্তে আস্তে যাবে। আর সিনিয়রিটির উপর ভিত্তি করে যে জিনিসটা একদম ভেঙে চুরমার করে দিতে হবে। তো এই যে যে প্রবলেমটা বলছি আশা করি হচ্ছে যে আপনারা একটু বুঝবেন। আর হচ্ছে আমি হচ্ছে কোনো জিনিস কাটাকাটি করি নাই, শুধু কথা বলবো আমি বাইরের থেকে যেসব জিনিসপত্র জানছি অথবা আদার্স যে পার্সন থেকে জিনিসগুলো জানছি আমি সেগুলোই বললাম। হয়তো বা দু একটা কথা মিস্টেক হয়ে যেতে পারে। তো বাট আমি এই জিনিসটা জানানোর জন্যই বলতেছি, বুঝছো? আমরা হচ্ছে প্রবলেমটা বুঝি না, আমরা প্রবলেমটাই বুঝি না। তো আমরা প্রবলেম যদি না বুঝি তাহলে সলিউশন কেমনে করবো? আপনি এই যে একটা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট কেন জানেন না যে আমাদের এখানে মধ্যে বিএসসি ডিপ্লোমার মধ্যে এই সমস্যাটা কোথায়? কেন জানেন না সার্কুলার সিস্টেমটা কোথায়? কেন জানেন যে পদোন্নতি কেন হয় না? কেন জানেন যে আমাদের প্রফেশনাল বিসিএসটা কেন হয় না? এই যে জিনিস আমাদের ইনফরমেশন ল্যাক থাকে, ইনফরমেশনটা যাতে কারোর কাছে ইনফরমেশন যদি সবার কাছে যায় তখন মানুষ বুঝতে পারবে যে ও আচ্ছা এখানের মধ্যে এইটা এইভাবে করলে আমাদের কাজ হয়ে যেতে পারে। এই জিনিসগুলো নিয়ে আমাদের কথা বলা দরকার, বুঝছো? এই জিনিসগুলো নিয়ে আমাদের কথা বলা দরকার। কারণ তুমি দেখো, আমি আমাদের নার্সিং কলেজের 19তম ব্যাচে আছে, ওখানে মধ্যে ঢাকা কলেজ থেকে আসতেছে ভাই নার্সিং এর মধ্যে, নটরডেম কলেজ থেকে আসছে। ক্যান ইউ বিলিভ দ্যাট? নটরডেম কলেজ থেকে আসছে নার্সিং এর মধ্যে। তাদের মধ্যে পটেনশিয়ালিটি নাই, হ্যাঁ পটেনশিয়ালিটি নাই। তুমি কেন হচ্ছে যে এখানের মধ্যে উল্টা পাল্টা কথা কি টিচারদের যে মানে শর্টকাট এগুলো করে কেন আমাদের এখানে স্টুডেন্ট গুলোকে নষ্ট করছে? ওদের পটেনশিয়ালিটি আছে, এই জিনিসটা যাতে কাজে লাগাতে পারে। এই যে আমি কেন ফার্মাকোলজি কেন করাচ্ছি বলছো? আমি বলি আমি হচ্ছে ভালো একজন টিচারও না, ভালো একজন কোনো কিছুও না। এর পরবর্তীও আমি হচ্ছে ফার্মাকোলজিটা পড়ানোর চেষ্টা করতেছি। আমি জানি আমি হয়তো বা
100% 2% দিতে পারে। এরপর আমি ফার্মাকোলজি কেন পড়াচ্ছি জানেন? আমাদের যে পড়ালেখার যে লেভেল, ওই লেভেলটা দিয়ে তুমি কিচ্ছু করতে পারবে না, ওই এইটা এরকম এরকম। কিন্তু আমরা যদি আমাদেরকে কোয়ালিফাইড করতে চাই, ঠিক আছে, আমরা যদি আমাদেরকে কোয়ালিফাইড করতে চাই, আমাকে যদি ডক্টরে বলো যে এটা এভাবে করে এটা এভাবে করে, আমি যদি এক চান্সে বুঝে যাই, অথবা ডাক্তার আসার আগে যদি আমি কোনো একটা জিনিস ম্যানেজ করতে পারি, তখন আমার ভ্যালুটা কিন্তু বেড়ে যাবে। সেটা আমার হসপিটালে না, প্রত্যেক জায়গায়, গ্রামের গঞ্জে তুমি যাও, তোমাকে একটা প্রেসক্রিপশন গেলে তোমাকে বলছে এটা তো আমি বুঝতেছি, তুমি বুঝা দিলে তুমি বলছো এখানে এই ওষুধ খাও। যদি আমরা নার্সরা প্রেসক্রাইব করতে পারেন, তবু যখন তুমি একটু পরামর্শ দিবা, তখন ওরা তোমার ভ্যালুটা বেড়ে যাবে। এই যে ভ্যালু বাড়তে 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 যখন আমরা আমাদের যে প্রয়োজনীয়তা আছে সেটা মানুষকে বোঝাতে পারবো, তখন কি মানুষ আমাদেরকে দাম দিবে? এমনি দাম দিবে? তুমি নার্সিং স্টুডেন্টকে কয়জন চিনে আমার একটু বলো তো। টিউশন মিডিয়ার মধ্যে গেছিলাম, বলতেছি "ভাই, তুমি কিছু পড়ো?" বলছে আমি নার্সিং এ বলে আমাকে একটা টিউশন। এরপরে ও কি বলছে জানো? নার্সিং কি? বিশ্বাস করতেছো তুমি নার্সিং কি জিজ্ঞেস করতেছো আমার থেকে? অথচ আমরা কি এসএসসি, এসএসসি দুটোটার মধ্যে কি জিপিএ 5 পাওয়ার পর এবং একটা ভর্তি পরীক্ষা দেওয়ার পর আন্ডার গ্রাজুয়েট কমপ্লিট করতেছি, দিয়েছি তার। আমাদেরকে চেনে না ভাই, আমাদের কোনো মিডিয়া নাই, আমরা কোনো মিডিয়া হাইলাইট করতে পারি না। আমি আরেকটা কাজ করি, সেটা কি জানেন? আমার প্রোফাইলের মধ্যে হুদাই হচ্ছে কি আমি এই নার্সিং সম্পর্কে ভিডিও অথবা যে কোনো কিছু হতে ছেড়ে দিই, কেন জানো? নার্সিং চিনে না। অনেকে মনে করতেছে ভাই ও মনে হয় পাগলামি করতেছে। হ্যাঁ, আমি পাগলামি করতেছি, আমি নার্সিং স্টুডেন্ট, আমি পাগলামি করতেছি, কারণ আমার নার্সিং সেক্টরটাকে কেউ চিনে না। আমরা সবাই মিডিয়া হতে পারি, দেখো না তুমি, একজন মিমস মানে কি ইয়া করতে পারি আমি, এই যে আমাদের যে নার্সিং যে জিনিসটা আছে এটাকে প্রচারণা করতে পারি, আরেকজন পড়ানোর মাধ্যমে প্রচারণা করতে পারি, ঠিক আছে। কেউ একজন কি ফার্মাকোলজি পড়াচ্ছে, যেমন আমি ফার্মাকোলজি পড়াচ্ছি বাংলাদেশে, আরেকটা স্টুডেন্ট হচ্ছে ও অ্যানাটমি হচ্ছে বস ভাবে পড়া দিল, আরেকটা স্টুডেন্ট ফিজিওলজি বস ভাবে পড়া দিল। তাহলে এই যে আমাদের যে টিচারদের যে ভ্যাকেন্সি ছিল, ওই জিনিসটা কিন্তু অনেকটা কাটায়। আমার থিঙ্কিং হচ্ছে ওইটাই, ঠিক আছে। আমি ফার্মাকোলজি পড়া একদম উড়াই ফেলে এরকম কোনো কিছু না। তাহলে আমার চিন্তা কি, আমি যদি কোনোভাবে একটা জিনিস যদি ওদেরকে লাইনটা ধরা দিতে পারি, পরবর্তী ও আর একটা জিনিস করবে, ঠিক আছে। এর পরবর্তী আরেকজন মনে করলো যে আরে এখানে তো আরেকটা করা দরকার, ও মাইক্রোবায়োলজি মনে করলো ফুল পড়াই দিল। তাহলে এই যে পড়ানোর মাধ্যমে যে ইকোসিস্টেমটা তৈরি হবে, তখন কি মনে হবে জানো? তখন হচ্ছে না আমাদের ভ্যালুটা বেড়ে যাবে, স্টুডেন্টরা বুঝবে, আদার যে পার্সন গুলো আছে আমার জুনিয়র ভাই বোনেরা এগুলো বুঝবে। বুঝছো কাহিনী কি বলতেছি? তাহলে এই যে হয় বাংলাদেশের মধ্যে বিসি অথবা ডিপ্লোমা যে কোনো একটা হওয়া দরকার, এটা আবার হচ্ছে কি সার্কুলার প্রবলেম, এটা সলভ করা দরকার, পদ্ধতি এবং কি তোমার প্রফেশনাল ডিসিজ, এই জিনিসগুলো নিয়ে আমাদের কথা বলতে হবে, আর অনেক কিছু ঘাটাঘাটি করতে হবে তোমাদের বাংলাদেশের এই সমস্যার সমাধান করার জন্য। একটাই কি, কর্মবিরতি দিতে হবে। এখন কর্মবিরতি দিলে কি প্রবলেম হয়ে যায়, মাঝখান দিক দিয়ে দুই একটা নেতা বিক্রি হয়ে যায়। ওই দুই একটা নেতা মন্ত্রণালয়ে যাওয়ার সময় হচ্ছে স্টুডেন্টকে নিয়ে যেতেই হবে, একের মধ্যে দ্বিতীয় কোনো কথা নেই। স্টুডেন্টকে নিয়ে গেলে এবং স্টুডেন্ট যেটা থাকবে, স্টুডেন্ট লিডার যেগুলো নিঃস্বার্থভাবে থাকতে হবে, ওদের বাংলাদেশের আদার্স যে নার্সিং স্টুডেন্ট গুলো আছে তাদের সাথে কথা বলতে হবে। তোমরা জানো কিনা জানি না, আমাদের ছেলেদের হতে দেখি সারা বাংলাদেশের সরকারি নার্সিং কলেজের স্টুডেন্টের সাথে একটা গ্রুপ থাকে, ঠিক আছে। এটা এটা থাকা উচিত, এবং আমাদের নার্সদেরকে একটু সংঘবদ্ধ হতে হিসেবে থাকা উচিত, বুঝছো? তাহলে এই যে সব সমস্যা কিন্তু আমাদের নার্সিং সেক্টরের মধ্যে আছে। নতুন যে প্রজন্মগুলো আছে তারা হচ্ছে প্রত্যেকটা সমস্যা কোথায় সলভ করা যায়, এগুলো থেকে আর কোনো বেটার সলিউশন আছে কিনা, এগুলো হচ্ছে তোমরা বের করবে। আমি তো জাস্ট সমস্যাটাই বললাম, ঠিক আছে, তোমরা সলভটা বের করবা, বুঝছো? তোমার মনে হতে পারে তাহলে এগুলো করে কি লাভটা কি, আমি তো দেশের বাইরে যাবো। আমি আমার পার্সোনাল ওপিনিয়ন বলি, তুমি দেশের বাইরে যাও, এটা আমি তোমাকে সলভ, এটা আমি নিজের মন থেকে বলতেছি। আমি হচ্ছে গ্রামের এরকম ভালো একটা পরিবার থেকে আসি না। আমি হচ্ছে মানুষের মোট কথা ধরতে গেলে হচ্ছে মানুষকে টুকটাক কিছু দিয়ে হচ্ছে আমারে মানুষ বানাইছে আর কি, বাসায় রাখছে। তো আমি যদি এখানে থেকে ওই মানুষটাকে একটা কথার মাধ্যমে হেল্প করতে পারি, তখন আমার ভালো লাগবে, আমার টাকা পয়সা লাগবে না ভাই। টিউশন করার জায়গা হচ্ছে আমি মাসে এখন আমার 4টে টিউশন হয়ে গেছে, প্রায় 24,000 টাকার মতো আছে আমার মাসে, নার্সিং স্টুডেন্ট 24,000 টাকা। আমার এইসব টাকার মধ্যে কিছু এরকম যাই আসে না যাই আসে না, ঠিক আছে। কিন্তু ওই যে এইসব সিস্টেমের মধ্যে কিছু কিছু জিনিস আছে, ওদেরকে আমাদেরকে আগে সিস্টেমগুলোকে বোঝাতে হবে। এর পরবর্তী এগুলোকে কিভাবে সংঘবদ্ধ করতে পারতে ওইটা জানতে হবে, এবং আমাদেরকে একসাথে প্রতিরোধ করতে মানে কি হবে আর কি। নার্সিং এর যেসব প্রবলেম আছে এগুলো আমি বলে দিছি। আমি হচ্ছে নিজে যা জানি তাই বললাম, বা এরা আরো অনেক কিছু জানে, হয়তো আমার মুখ নিঃসৃত মারে দিকে অনেকগুলো কথা, হয়তো খারাপ ভালো লাগবে খারাপ ভালো লাগবে না, তবে আমি এটা বলি হয় বাংলাদেশের মধ্যে চপ থাকবে, না হলে ডিপ্লোমা থাকবে। এটা যদি করতে পারি সবচেয়ে বেশি ভালো হয়। এবং যদি কোনো সময় ডিপ্লোমাটা ভিডিওটা দেখে থাকে তাহলে তুমি মাইন্ড করবে না, কারণ এই যে দেখো এই সমস্যার মধ্যে এই সমস্যাটা যদি না থাকে, এই সমস্যাটা না থাকে, তাহলে আমরা বাকি আদার যে জিনিসগুলো আছে এগুলো আমাদের একদম মানে অনেকটা ইজি হয়ে যায়, ঠিক আছে।
এই সমস্যাটা থাকার কারণে ও ওর সাথে রেষারেষি করে, ও ওর সাথে রেষারেষি করে, বুঝছো? ও ওর সাথে রেষারেষি করে, ও ওর সাথে রেষারেষি করে, অথচ দুজনেই কিন্তু একই সাথে পরীক্ষা দিয়ে কি 10ম গ্রেড পাই। তো আমি যদি 10ম গ্রেড পাই, তাহলে আমাদের এখানে মাঝখানে মারামারি করার দরকারটাই ভাই কি? তাই না? মাঝখানে মারামারি করার দরকারটাই ভাই কি? আরে তুমিও পাচ্ছ, আমিও পাচ্ছি, কিন্তু এটা যখন বিভক্ত হয়ে গেছে তখন কি, ওই যে একজন আরেকজনের সাথে ক্লাস করে, ওরা সার্কুলার আনে না। এই যে আমি ফেসবুকে কি একটা গিয়ে দেখতেছি, একটা সংগঠন গিয়ে কি করতেছে, ওই যে কি নিয়োগ বিজ্ঞপ্তি যেটা দিছে সেটা পুনর্বিবেচনা করতে বলতেছে, মানে নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি এটা একটা আবার চালু করতে বলতেছে। মানে ও ওর জন্য কিছু করলো ও বাধা দেয়, ওর জন্য কিছু করলো ও বাধা দেয়, সিস্টেম হয়ে গেছে সেটা। যার ফলে সার্কুলার তো আসেই না। আর পদোন্নতির মধ্যে তো এখানের মধ্যে কি, ও বলবে যে আমি ওরে দেবো, ও বলবে যে আমি ওরে দেবো, মানে ওর নিচে যা থাকবে ও ওরে টানবে, বেচি রেখে ওর নিচে যা থাকবে ও ওরে টানবে। যার ফলে কি এখানে কি কোলাবোরেশনটা হয় না, যোগ্য ব্যক্তি আসে না। প্রফেশনাল বিসিএস শোনার পরেই সবাই যদি এক না থাকে, প্রফেশনাল বিসিএস পাওয়া যাবে। প্রফেশনাল বিসিএস পাইলে কি হবে, আমরা আমাদের পলিসি মেকিং এর জন্য কি করতে পারবো, আমরা কাজ করতে পারবো। আর সরকারি নার্সিং কলেজের টিচার হতে গেলে যে যে যোগ্যতা লাগে, সেই সেই যোগ্যতার জন্য আমাদের এখান থেকে ভালো করে পড়ালেখা করতে হবে। এবং আমরা এই যে সিস্টেম যেগুলো, সেগুলো ইনশাল্লাহ এগুলো কি ভেঙে চুরমার করে দেবো। আগামী যে প্রজন্ম আসছে সেই প্রজন্ম হবে ভয়ঙ্কর, তারা সিস্টেম বুঝে বুঝে বড় হবে, ঠিক আছে? তারা জানবে সংবিধান অনুসারে কিংবা যে কোনো অনুসারে একটা নার্সিং সেক্টর কেমনে চলে, একটা মন্ত্রণালয় কেমনে চলে, এখানের মধ্যে মানে গুটিবাজ কারা, এখানের মধ্যে কারা কারা প্রবলেম ক্রিয়েট করতেছে এবং এটা সলিউশন কি, ঠিক আছে? আমরা এরকম একটা প্রজন্ম যদি গঠন করতে পারি, তাহলে নার্সিং এর এই জিনিসগুলো নিয়ে আমরা মানে মুক্ত ভালো একটা কিছু করতে পারবো। ঠিক আছে, তাইলে এতটুকু পর্যন্ত আজকে। আসসালামু আলাইকুম।